তবে সংস্কার হতেই হবে বাংলাদেশের, মানে অর্থাৎ নির্বাচনের মানে আগেই মানে সংস্কার হতে হবে, এটা তাগিদ দিয়েছেন উনি, আপনার ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান যিনি, বলতে গেলে উনি। এবং এটা এক ধরনের ইনডাইরেক্টলি মানে বলা সরকারকে বা পলিটিক্যাল পার্টিসকে ওয়ার্নিং করা যে ইউ হ্যাভ টু ডু দ্যাট। এবং যারা পলিটিক্যাল পার্টিস যারা এটার বিরোধিতা করেন, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে আমি বলবো যে, আমি বারবার বলছি বিএনপিকে ইন্টালেকচুয়াল রাজনীতি না করতে পারলে কিন্তু সিটকে পড়বেন। আমি যে খবর পেয়েছি গতকালকে বিএনপির মাঠ পর্যায়ের আমি একজন নেতা, আমি আপনাদেরকে বলে রাখি, মানে নিউ ইয়র্ক ভিত্তিক একজন যুবদলের নেতা, সে কোন সংগ্রামে আমি তাকে তার অনুপস্থিত দেখি নাই। আমি এই যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে আমি সব জায়গাতে মিছিলে দেখেছি, জাতিসংঘের সামন থেকে শুরু করে যেখানেই যে মিছিল হয়েছে আমি তাকে তার উপস্থিতিটা আমি দেখেছি প্রত্যেকটা জায়গায়। যোগাযোগ সবসময় আমাদের সাথে ছিল, আমাদেরকে পছন্দ করে, এবং খুবই মানে আপনার অকুতবয় একজন আপনার যুবদল নেতা। সে মাত্র 4 মাস বাংলাদেশে ছিল, এই মাত্র আসলো, 8 বছর পরে দেশে গেছিল, আসতে 2 দিন হয়েছে। তার কাছ থেকে যে রিপোর্টটা পেলাম, এটা হচ্ছে লিবারেল বিএনপি, অর্থাৎ এক্সট্রিম বিএনপি। বিএনপির প্রতি, বিশেষ করে জিয়া পরিবারের প্রতি মারাত্মক ভক্তি তাদের, কিন্তু তারা চায় দেশের উন্নতি। উনি যে রিপোর্টটা দিল, এই রিপোর্ট অনুযায়ী সব বিএনপির বিপক্ষে গেছে আমার কাছে, উনি যা বলেছে। এবং উনি একজন যুবদলের নেতা, আমি আপনাদেরকে এর চেয়ে বেশি আর বলবো না। সে সব বিএনপির বিপক্ষে গেছে, যে বক্তব্য দিল আমার কাছে সত্য কথাই বলেছে সে। হ্যাঁ, এই সরকারের অনেকগুলা সমস্যাও বলেছে অনেক ক্ষেত্রে, কিন্তু বিশেষ করে রাস্তাঘাটের এখনো কেওস রয়ে গেছে, যেগুলো ডিসিপ্লিন, বারবার আমি বলছিলাম ডিসিপ্লিন সরকার আনতে পারেন নাই। বাট অনেকগুলা বিষয় মানুষ মনে করে, মানে ইংরেজ সরকারকে মানে আর কিছুদিন থাকুক, আপনার আরো কিছুদিন এরা কাজ করে যাক, এই কথাগুলো এখনই বারবার বলছিল সাধারণ মানুষ, যেগুলো মনে করে। কোনো ধরনের অতিরঞ্জিত বক্তব্য সে দেয় নাই এই বিষয়গুলো। এবং দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে সে বলেছে যে আমি নিরাপত্তাহীনতা কখনোই ভুগিনি, আমি, সে বলেছে সিলেট বাড়ি তার। তো আমি বুঝলাম যেগুলা যে নট এ গুড সাইন ফর বিএনপি, বাই দ্য ওয়ে। তো আজকে যে কথাগুলো বলছেন শানে নজরুল কি, আমি বারবার আপনাদেরকে বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে রাখবেন, এন্টায়ার ওয়ার্ল্ড, পার্টিকুলারলি ফার্স্ট ওয়ার্ল্ড, দে ওয়াচিং ইট। এবং বিএনপি যে এই কাজগুলো করতেছে, বিএনপির নেতৃবৃন্দকেও আমি বলেছি, যাদের সাথে পার্সোনাল কমিউনিকেশন আছে, যে বি কেয়ারফুল। এই যে বিশেষ করে আপনার নির্বাচন নিয়ে যা করতেছেন, এরা কিন্তু আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, দে ডোন্ট লাইক ইট, এরা পছন্দ করতেছে না। এবং আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার হটিয়ে আপনারা ক্ষমতা আসতে চান, আপনি কিন্তু মনে রাখবেন যে এরা কিন্তু কখনোই পছন্দ করবে না, এবং এরা বিপদগ্রস্ত হতে পারে আপনাদের ভবিষ্যৎ পলিটিক্যাল ক্যারিয়ার। এটা আমি বারবার কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি সরকারকে, মানে দলগুলাকে। আজকে তার সুস্পষ্ট প্রমাণ কিন্তু প্রমাণিত হলো। উনি বলেছেন রিফর্মস, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট রিফর্মস মাস্ট বি ডান। তো রিফর্মস মাস্ট বি ডান, এটাই উনি বলেছেন আজকে। এবং সুস্পষ্ট, ইটস এ ওয়ার্নিং সাইন ফর বিএনপি অ্যান্ড আদার পলিটিক্যাল পার্টিজ, যারা নির্বাচন নিয়ে বর্তমানে আর কোনো বক্তব্য নাই, শুধু নির্বাচন। মনে রাখবেন, আমি বলছিলাম বিএনপিকে ইন্টালেকচুয়াল পলিটিক্স করতে হবে, যেখানে 24/7 বিএনপির জন্য মানে দরজা খোলা প্রধান উপদেষ্টার, বিশেষ করে করিডোর নিয়ে বিএনপির যে বক্তব্যগুলা, ইটস নট গুড, ইটস নট গুড এট অল, ইটস নট গুড ফর বিএনপি। কারণ এখানে মনে রাখবেন, আমি বলছি যে করিডোর নিয়ে বিএনপি প্রধান উপদেষ্টাদের কাছে কেন যায় না, গিয়ে বলে না কেন যে একটা ইডিয়েটকে এখানে আচ্ছা ব্লক করে দিই, তারে এখানে তাকে ব্লক করতে হবে কিভাবে, আচ্ছা করে ফেললাম। আচ্ছা, সো আপনার এই আমি বলছি যে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলুক যে আপনারা যে করিডোর দিচ্ছেন, আপনারা কিভাবে দিচ্ছেন, কেন দিচ্ছেন, আপনারা কি দেওয়া উচিত কিনা, ডিসএগ্রিমেন্ট এগ্রিমেন্ট প্রকাশ করে আসুক তারা সরকারের কাছে, আইসা সংবাদ সম্মেলন করে জাতিকে জানান বিএনপি যে হেই প্রিয় বাংলাদেশি, এই হলো অবস্থা, আমরা এই জায়গাতে দ্বিমত পোষণ করি, এই জায়গাতে আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি, আপনাদেরকে আমরা পাশে চাই, দ্যাটস ইট। কিন্তু এটারই এক একজন এগুলো বিএনপির, যারা বিএনপির ভালো চান তারা জানেন এগুলো বিএনপির বিপক্ষে যাচ্ছে, প্রতিটা শব্দ অ্যাক্টিভিটিস বিএনপির আপনার বিপক্ষে যাচ্ছে এইগুলা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে উপরেও তার
বিশ্বমূরল যারা তারা তাকে সমর্থন দিচ্ছেন। সুতরাং ভবিষ্যতে এটা বিপজ্জনক হতে পারে বিএনপির রাজনীতির জন্য। বিএনপি ইজ দ্য বিগেস্ট পাওয়ার বা স্টেক হোল্ডার রাইট নাও। এনজে নিজের পায়ে কুড়াল, ইয়াস, আমি এটা বারবার, এটা আমি জানি না তারা বুঝেন কিনা। তারা ভারতের প্রেসক্রিপশনে এই কাজগুলো যদি করতে যান বিপদগ্রস্ত হবে বিএনপি। বিএনপি ইজ দ্য নাম্বার ওয়ান, আমি যদি বলি যে স্টেক হোল্ডার ফর পাওয়ার ইন কামিং মান্থস ইফ নট ইয়ার্স, রাইট? তো তারা যদি অপরিপক্ক রাজনীতি করেন, এটা দেখে কিন্তু মানে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি বিপদগ্রস্ত হতে পারে। এটাই কিন্তু আমার বক্তব্য হলো এই জায়গাতে। এবং আজকে আমি বারবার বলছিলাম কিন্তু এই কথাগুলা, এবং আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমি ইউরোপিয়ান ইউনিয়নের প্রধানের বক্তব্য থেকে আমি এটাই বুঝতে পারলাম যে দে ডোন্ট লাইক ইট। বিএনপি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, এক এক ধরনের, এবং সভা সমিতি করে সরকারকে আপনার পেরেশানি দিচ্ছেন, দে ডোন্ট লাইক ইট। এটা আজকে এটা একটা পলিটিক্স, এবং মনে রাখবেন এটা ইনডাইরেক্টলি জানিয়ে দেওয়া বিএনপিকে, বা যে দলগুলা নির্বাচন নিয়ে সরকারের সাথে আলোচনা না করে বিপদগ্রস্ত করে যাচ্ছে সরকারকে, তার উদ্দেশ্য। এবং বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা, ঠিক এভাবেই এই বিষয়টা। এবং এটার একটা কনসিকুয়েন্স ভবিষ্যতে বিএনপি পাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সুতরাং আমি বিএনপির নেতৃবৃন্দ যারা বলছেন ওয়েক আপ, নাথিং উইল গো আনচ্যালেঞ্জড, আই ক্যান টেল ইউ দ্যাট। সো বি কেয়ারফুল আপনারা যা করতেছেন বর্তমানে। এবং এই যে করিডোর নিয়ে না বুঝে বক্তব্য দিচ্ছেন অনেকেই, করিডোর জাতিসংঘ তত্ত্বাবধান করবে। বাংলাদেশের স্বার্থ যদি বিঘ্নিত হয় সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, এটাকে না করার সুযোগ আছে। না বুঝে না শুনে সবাই বক্তব্য দিয়ে, এটা জাতিসংঘ চায়, এটা আমেরিকা চায়। আমেরিকা এই দুইটা স্টেক হোল্ডার, জাতিসংঘ, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এরা তিনটা যদি কোনো জিনিস চায় আপনাকে কোপারেট করে আপনার স্বার্থটাকে হাসিল করতে হবে। এখানে এদের বিরুদ্ধে গিয়ে আপনি করতে পারবেন না কোনো জিনিস। এটা আমার মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। এবার আমি বারবার কি বলে যাই, এবং আমি এই ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যে অ্যাসেসমেন্টগুলো দিচ্ছি, মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন টার্মস অফ বাংলাদেশ ও বাংলাদেশের পজিশন, I mean, there'll be nothing different than that. That's it. I can tell you that today. এবং মনে রাখবেন এই কথাগুলা, এবং যেগুলা বলছিলাম এর জন্য বলছি যে আপনার রাজনীতি যদি পরিপক্ক না হয়, ধরেন আমাদের মির্জা আব্বাস ভাই, উনি গালির জবাব দেওয়ার জন্য উনি সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ সম্মেলন করে গালির জবাব দিয়েছেন। Think about that. What a disastrous performance as a national political leader, right? দিয়ে কি করেছেন উনি? উনার কি লাভ করেছেন? না, চরম ক্ষতি করেছেন। এবং তাহলে আমি যদি একজন জাতীয় নেতার সংবাদ সম্মেলনের বিষয় হতে পারি গালি দিয়ে থাকে, তা আমি কেন করবো না ভাই? এটা বলেন তো আপনি আমাকে বলেন আপনি। মানে আমি গালি দিলে যদি আমার নামে জাতীয় মানে সংবাদ সম্মেলন করা হয় বাংলা সব মিডিয়াকে সামনে নিয়ে, তাহলে আমি কেন গালি দেবো না ওনাকে? এটা কি বোঝার মানে আমি দেব না, আমি ওই ধরনের জনপ্রিয়তা বা মানে ভিউজ বা মানে আপনার প্রচারের আমার দরকার নেই। আই উইল নেভার ডু দ্যাট, নেভার এভার। আমার একটা প্রিন্সিপাল আছে অ্যান্ড কমিটমেন্ট আছে টু মাই পজিশন, অ্যান্ড আই উইল নেভার ডু দ্যাট, অ্যান্ড আই ডিডন্ট। ফর এক্সাম্পল, ধরেন কোন নেতার এক্স ভিডিও বেরিয়েছে, খারাপ ভিডিও, আমি এগুলো জীবন প্রচার করি নাই, এই জীবনও না হোক আওয়ামী লীগের হোক, নেভার এভার। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইট at all. I don't do that because I think it's disgraceful and it would be I mean media koruk eta tader daitto, but আমি এগুলোতে নাই। আচ্ছা, listening from where which country is Israel or any other country? So এটা আমার বক্তব্য ছিল আজকে, এবং আজকের যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সুস্পষ্ট করে বলে দিয়েছেন, রাইট? ফিনল্যান্ড, ইয়েস, ফিনল্যান্ড। আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ, আই নিউ দ্যাট ইজ এ ফিনল্যান্ড অর ইউরুগুয়ে। এই ফ্ল্যাগটার কালারটা তিনটা দেশের ফ্ল্যাগের সাথে মিলে, একটা হচ্ছে ইসরায়েল, ইউরুগুয়ে, আর হচ্ছে ফিনল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। ইয়া, ফিনল্যান্ড ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এটা মানে আপনি সুস্পষ্টভাবে না দেখতে পারলে ফ্ল্যাগের এই যে মানে কালারটা ঠিক মানে এই তিনটার সাথে একসাথে যায়, ইউরুগুয়ে, ফিনল্যান্ড এবং আপনার এই ইসরায়েল। বাই দ্য ওয়ে, তো আমার এটাই বক্তব্য ছিল আজকে। আপনার অস্ট্রিয়া, ভিয়েনা, ইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার যে সংস্কার নিয়ে সরকারের যে ভুল নাই তা নয়, সরকারের অনেক ক্ষেত্রে আমি মনে করি যে আরো কিছু, বিশেষ করে উপদেষ্টা পরিষদকে যদি রিসাফল করতে পারতেন, তারা নতুন কিছু মানুষকে নিতে পারতেন, আরো রাজনীতি যারা বুঝেন, আরো ভালো হতো। কিছু মানুষ আছে এদেরকে বাদ দেওয়া উচিত হয় নাই, বাট এটা আমি মনে করি তো এটা করতে পারলে আমাদের জন্য ভালো হতো। এবং আমি আবার বলছি, ইট ইজ মাই প্রপোজাল টু গেট দ্য ইলেকশন ডান বাই 2027 January. মানে আমি একটা ডেট প্রপোজ করেছিলাম 14th of January 2027, which is Thursday. Then entire weekend is closed and people can enjoy the election results, something like that. যদি এর ভিতরে না হয়, কারণ গরমের সিজনে আমি জানি না বর্ষাকালে কিভাবে ডিসেম্বরের নির্বাচনের সম্ভাবনাটা আমি দেখতেছি না। কেননা আমাদের প্রবাসীদেরকে রেখে নির্বাচন করা যাবে না, কিন্তু
আমরা $2.7 বিলিয়ন পাঠিয়েছি শুধু এপ্রিলেই, এবং আমরা প্রবাসীরা আমাদেরকে রেখে নির্বাচন করতে দেওয়া হবে না ইন্টারন্যাশনালি, এটা আমরা বলে রাখতেছি। উই হ্যাভ দ্য রাইট, উই উইল ভোট, we will cast our votes for our candidate and political parties. Even we may participate in election. We don't know. You know, I may be a candidate. I may be a candidate. You never know. Like I said that. Just আমার মতো আরো প্রবাসীরা হতে পারবেন, এবং এই সুযোগ করে দিতে হবে। এবং মাসুদ কামাল যে বলেছেন পাসপোর্ট রেখে আসুন রাজনীতি করতে, এবং এই মাসুদ কামালকে যখন দেখি আমি বাংলাদেশের সব মিডিয়াতে উনি বিচরণ করে টকশুতে, আমি আবার লজ্জিত হই কতটা অপদার্থ মিডিয়া একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে মাসুদ কামালের মতো একজন ব্যক্তিকে সব জায়গায় নিতে হয়। ওয়াই? উনি কি বলছে? পাসপোর্ট রেখে আসুন রাজনীতি করুন। কতটা নাইভ, কতটা ইম্যাচিউর, কতটা স্টুপিড ননসেন্স কমেন্ট কল্পনা করতে পারেন? তাকে আমি বললাম, আমি পোস্ট দিলাম যে কানাডার বর্তমান যে প্রাইম মিনিস্টার, কংগ্রেচুলেশনস টু হিম, he has a dual nationality citizenship. He is a British citizen, also Canadian citizen. He was the governor of England. This gentleman, governor, Bank of England এর গভর্নর ছিলেন। এই ব্যক্তি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন। এই ব্যক্তি কানাডিয়ান প্রাইম মিনিস্টার এই মুহূর্তে। কল্পনা করতে পারেন? বললাম না যে এগুলার আপনার আচ্ছা কত স্টুপিড হিজ নলেজ ইজ। হি ইজ নাম্বার 1 স্টুপিড। এবং এই গাইটা মানে মনে আছে ডিমের দাম নিয়ে 60টা ভিডিও বানিয়েছিল এই মাসুদ কামাল ভাই। এবং এই ব্যক্তি বাংলাদেশের প্রত্যেকটা টক শোতে দেখা যায় ওনার উপস্থিতি। আমি জানি না মানুষ কি শিখে তার কাছ থেকে, আই হ্যাভ নো আইডিয়া। বাট মিডিয়াগুলো তাকে নিয়ে পড়ে আছে, তাকে মানে নিয়ে প্রতিদিন দেখলাম ভিডিও বানায়, মানে তাকে তার বক্তব্যের ভিতরে কোনো ইন্টালেকচুয়ালিটি, কোনো ধরনের নলেজেবল কোনো কিছুই নাই। গলা তো বাঙ্গা সারা জীবন থাকবে, এটা হয়তো বাই জিন, বাই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ নো আই এম সরি ফর দ্যাট, বাট মানে সারা জীবন একই বক্তব্য ওনার। মানে নইমুল হইছে, নতুন আরেকজন নইমুল ইসলাম খান হয়েছে। মানে আপনার উনি বলে যে পাসপোর্ট, কতটা স্টুপিড একজন মানুষ হতে পারে, কতটা ইগনোরেন্ট একজন মানুষ হতে পারে যে বলে পাসপোর্ট রেখে আসো। অথচ আমরা এই সরকার বর্তমান বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, প্রত্যেক যারা আছে তারা বিদেশে লেখাপড়া করা মানুষ। ডক্টর মাহমুদ ইউনূস বিদেশে লেখাপড়া করা মানুষ। আপনার যদি খলিলুর রহমান সাহেবকে মানে বক্তব্য দেন, আপনি তার কথা বলি আমি। এরপরে আপনি যদি দেখেন আমাদের যে এই যে বিডার যে চেয়ারম্যান ছিল আশিক চৌধুরী ভাই থেকে শুরু করে, এরপরে আপনার লুৎফে সিদ্দিকী, সব বিদেশে লেখাপড়া করা। যে ক্যাম্পেইনটা আমি করে আসছি কয়েকটা বছর ধরে, যে বিদেশে লেখাপড়া করা ছাড়া বাংলাদেশের রাজনীতি পরিবর্তন আনতে পারবেন না। বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতি শিখে যদি কেউ পরিবর্তন আনতে পারে, যেমন চেহারা দেখাবো না আমি, কারণ জঙ্গলে বসবাস করে কেউ কখনো রাজনীতিবিদ হতে পারে এটা আমি বিশ্বাস করি না। এবং উই সি দা আপনার এই মানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না, প্রতিদিন দেখি। সুতরাং বিদেশ, আমি বারবার বলি, এবং আগামীতে সংসদ সদস্য 50% বিদেশে লেখাপড়া মানুষ হতে হবে, এটা আমি দাবি করি। অবাস্তব লাগতে পারে আপনার কাছে, কেন জানেন? কারণ বাংলাদেশে যারা রাজনীতি শিখেছে এরা জঙ্গলি রাজনীতি শিখেছে, রাজনীতি শেখে নাই। তারা মনে করে এটা রাজনীতি, নো, এটা রাজনীতির নামের পলিটিক্যাল ব্যবসাপনা বলে আমি মনে করি। দ্যাটস দ্য বটম লাইন। এবং আপনারা যদি চান পরিবর্তন আনতে চান, বিদেশে লেখাপড়া করা মানুষ এদেরকে সুযোগ দিতেই হবে, তার কোনো বিকল্প নেই। কেননা এরা মন্দের মধ্যে ভালো, এবং এরাই পরিবর্তন আনতে পারে। কেন বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনতে পারবে না? কারণ এরা পরিবর্তন কি কাকে বলে তারা জানেও না, আনবে কিভাবে? বক্তব্যটা আমার এখানেই ছিল, রাইট? খালেদ মহিউদ্দিনের বুয়া ভিডিও টক শো নিয়ে আমাকে একটু বিস্তারিত বলেন, আমি দেখি নাই ভাই, প্লিজ। রাইট, এটাই আমার বক্তব্য। এবং প্লেন চড়ে নাই, এই যে এটা মনে করে দিয়েছে সে, যারা প্লেনে উঠে নাই এরা সংসদ সদস্য হতে পারবে না। উই শুড হ্যাভ এ ল। কেন জানেন? এটা আমি অর্থটা কি, এটা অর্থটা আসলে ওইভাবে না যে আপনি পিএইচডি ডিগ্রি করে ফেলবেন প্লেন চললে। এটাই যে পৃথিবীটাকে দেখতে হবে আপনাকে আগে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত পৃথিবীটা দেখেন নাই, আপনি তখন পর্যন্ত জঙ্গল থেকে বের। বাংলাদেশ ইজ এ জঙ্গল। কেন বললাম? আপনি রাজনীতিবিদরা দেখেন তাদের অবস্থা, তাদের চলাফেরা, বিহেভিয়ার, কথাবার্তা, জ্ঞানের পরিধি। ইন্টারন্যাশনাল রাজনীতি তো তারা জিরো, তারা চাইল্ড to the international politics and geopolitics or international affairs, child to that matter, trust me. এবং আমি দেখেছি এই যে মাসুদ কামাল বলে যে পাসপোর্ট রেখে আসুন, কত বড় ইগনোরেন্ট। এই লোক কিভাবে সারাদিন মিডিয়াতে বসবাস করে, প্রত্যেকটা মিডিয়াতে থাকে, কতটা ইগনোরেন্ট একজন ব্যক্তি হতে পারে, সে কি জ্ঞান দেবে আমাদেরকে? আপনি বলেন। আপনি মানে এটা কতটা মানে মিডিয়া যে কতটা পচায় গলে গেছে বাংলাদেশের, তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এই লোক মিডিয়াতে সব জায়গাতে দেখা যায় তাকে। পাসপোর্ট রেখে আসতে হবে কেন? বরং আমরা বলি বিদেশিদের টাচ দরকার। কেননা লেখাপড়া বিদেশে যারা করেছে তাদের জ্ঞান, কথাবার্তা 99% ডিফারেন্ট দেন সকল্ড
পেশাজীবী রাজনীতিবিদ যারা আছেন এবং ওই যে চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া পলিটিশিয়ানস যারা আছেন তাদের মতো করাপ্টেড, ডিসফাংশনাল, ইনকম্পিটেন্ট, এরা যদি আবারও মানে সব যদি ক্ষমতা যায়, এই ধরনের মানুষ, আমি বলছি না যে কোনো মানুষ, তাই বাংলাদেশের তো যেভাবে হাসিতে পাবে কোনো পরিবর্তন আসবে না। এই যে আপনাদেরকে একটা জিনিস আমি আজকে বললাম, ধরেন তার একটা উৎকৃষ্ট দেখেন, ওই যে আপনি দেখেন আজকে একটা আইন করেছে কি, যে যে ওই যে বিভিন্ন ধরনের যে ওই যে মার্কেটিং এর মানে অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ওই যে মার্কেটিং করে যারা স্যাম্পল নিয়ে, এরা ডাক্তারের সাথে দেখা করতে পারবেন না। আচ্ছা আপনি বলেন তো এটা 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 করতে কেন আওয়ামী লীগ 16 বছর পারলো না? কেন পারলো না? মানে এটা উত্তর আপনারা আমাকে কিভাবে দেবেন? 16 বছর আওয়ামী লীগের মনে হইল না যে এই যে এরা যায়, এরা জোর করে অনেক বারো ওষুধ রেখে মানে বুয়া ওষুধ দিয়ে দেয় শুধুমাত্র তাদের সাথে সম্পর্কের কারণে, রাইট? দেশে আমি যাচ্ছি, আমার ইচ্ছা হলো আমি বলে রাখি আজকে যে ঈদ করবো দেশে। এখন এইটার প্ল্যান নিয়ে এগুচ্ছি, মানে অনেক বছর পরে, কত বছর পরে দেশে ঈদ করবো আমি আপনাদেরকে বলি, 21 ইয়ার্স, 21 ইয়ার্স পরে দেশে ঈদ করবো আমি, মানে দিস ইজ মাই প্ল্যান রাইট নাও। আমি বলে দিলাম আপনাদেরকে এনি টাইম। সো লেটস সি এভরিথিং, ওর মেবি বিফোর ঈদ। সো কেউ যেতে চান আপনারা ওয়েলকাম গাইজ, মানে টু বাংলাদেশ ইন অ্যাডভান্স, বাট দ্যাটস হোয়াট ইট ইজ আই এম প্ল্যানিং ফর ইনশাআল্লাহ। তো এটাই বলি যে মাসুদ কামালের লেখাপড়া কোথায়, উনি লেখাপড়া কোথায় করেছে, কি করেছে আমরা জানতে চাই, মানে ওনার মানে আমরা জানতে চাই কি লেখাপড়া করেছে। এই জন্য বললাম না যে এটা হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য। এবং এই লোক দেখেন সব জায়গাতে টকশোতে কি আলোচনা করে, আই হ্যাভ নো আইডিয়া। আমি আজ পর্যন্ত দেখলাম না ওনার আলোচনার ভিতরে জ্ঞান গর্ব কোনো কিছু আছে যে কেউ আসলে ঢাকা একটা গেট টুগেদার করতে হবে কিন্তু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখলাম এবং ডেফিনেটলি উই হ্যাভ টু ডেফিনেটলি ঢাকাতে যাবো, ভিজিট করবো, আপনাদের যারা আসবেন দেখা হবে ইনশাল্লাহ। আমি ঢাকাতে একটা গেট টুগেদার দরকার আছে, রাইট? মাথায় রাখলাম এটা। খালেদ ভাই কি বলেছে এটা আপনি পাশে আমারে বলেন, আপনি কি বলেছে? ও আচ্ছা, ও ইয়েস, এগুলা তো সব এডিটেড, এগুলা একটা সত্য না। দেখা গেল যে বেগম খালেদা জিও আছেন মানে ইন্টারভিউতে, মানে এখানে দেখি আবার ডক্টর ইউনূসও আছেন, উনি শুনতে পাচ্ছেন মানে আরাফাতের বক্তব্য, সব বুয়া। এগুলা মারাত্মক অবস্থা চলছে বর্তমানে আপনার এই জায়গাতে। তো আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে মানে আচ্ছা মাসুদ কামাল কোথায় লেখাপড়া করেছে, আমি তার লেখাপড়া জানতে চাই। আমি আবারও বলছি, আমি এডুকেশনের একজন মস্ত বড় ফ্যান, মানে শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই সত্যিকার অর্থে স্বনির্ভর হতে পারে না। মানি, ইউ হ্যাভ মানি ডাজন্ট মিন ইউ আর এডুকেটেড, ডাজন্ট মিন ইউ আর রিচ। You have money. It's what? It's only things that you change your position to buy stuff because you probably didn't have it in the past. Now you have money, you can buy this stuff. That's the change money makes. Nothing else. প্রকৃত মানুষ কখনোই শিক্ষা ছাড়া গড়ে উঠতে পারে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, মনে রাখবেন। ধর্মীয় শিক্ষাটা হচ্ছে এটা কমপ্লিট করে থাকে, কেননা ধর্মহীন মানুষ পশুর সমান বলতে গেলে, এটা পৃথিবীতে সত্য। কিন্তু যারা ধর্ম, যে কোন ধর্ম, আমি বলছি না মুসলমান ধর্ম, হতে পারে একজন ভালো হিন্দু, প্রকৃত হিন্দু যারা বিলিভ ইন দেয়ার, প্রত্যেকটা রিলিজিয়নই পিসকে সমর্থন করে এবং সাস্টেইনেবল মানে হিউম্যানিটিটাকে আপনার এই কি করে প্রমোট করে থাকে এবং এবং ডিসিপ্লিনকে উৎসাহ দিয়ে থাকে এবং গ্যারান্টি দিয়ে থাকে এবং এটাকে প্রমোট করে থাকে, একটাকে আমি যদি বলি যে কি এক ধরনের ইনস্টিগেট করে থাকে, এর বাহিরে জীবন নয়। ধর্মহীন মানুষ, আমি সবসময় আই এম ভেরি স্ক্যার্ড অফ, I mean, honestly speaking, যারা রিলিজিয়াসলেস পিপল। ওয়াই? বিকজ আমি মনে করি না যে যারা এই পৃথিবীটা যে কেউ সৃষ্টি করেছে এটা বিশ্বাস করতে ব্যর্থ হয়, তাকে আমি জ্ঞানী মনে করি না। দ্যাটস দ্য বটম লাইন। মানে ইউ নো হোয়াট আই মিন? সে হতে পারে ভালো জিনিস লিখেছে, ভালো জিনিস আমরা পড়তেছি, আমি মনে করি, বাট এটা আমার বাস্তবতা। সো আচ্ছা, সো দি করিডোর ইজ গুড ফর ইউএস, আস, ওয়েল হিয়ার্স দ্য স্টাফ। আমি বলছি না যে করিডোর it's going to be 100% good. If United Nations give us guarantee, why not? I would do that. ধরেন আমি আপনাদেরকে বলি, ওই যে আমরা বলি না যে ও মানে যুক্তরাষ্ট্রের গাঁটি আমরা এখানে দেব না। আচ্ছা যুক্তরাষ্ট্রের গাঁটি কাতার দিল কেন ভাই? কাতার কি বোকা রাষ্ট্র? কাতার কি মূর্খ রাষ্ট্র? কাতার কি গরিব রাষ্ট্র? কুয়েত দিল কেন? এরা কি গরিব মূর্খ? এদের কিছুই নাই। জার্মানি কেন যুক্তরাষ্ট্রের গাঁটি জার্মানিতে দেয়? ইউ নো হোয়াট, আমাদের দেশের আলেমরা আর রাজনীতিবিদদের জ্ঞান দেখলে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে, অথচ সবচেয়ে নিম্ন শ্রেণীর আলেম হচ্ছে বাংলাদেশে বসবাসকারী মানুষেরা। তারা সরি টু সে দ্যাট, এটা বললে বলবে কি ও ওয়াই? বিকজ আপনাদেরকে আমরা ওয়াল স্ট্রিট দেখতে পারি না কেন?
কেন দেখতে পারেন? আপনার এত জ্ঞানী হলে কেন আপনাদের বই সারা বিশ্বে বিক্রি হয় না? মানে অন্য নন মুসলিম যারা আছে তারও বিক্রি মানে পড়ে না। মুফতি মেনকের বই তো নন মুসলিম যারা তার পড়ে, আরো যারা ইসলামিক স্কলার আছে তাদের বই পড়ে। এর মানে কি তারা মানে আপনারা বলতে চাচ্ছেন যে তারা ইসলাম মানে না, তারা কোন ইসলামিক, তারা বন্ড প্রতারক ইহুদিদের দালাল? আমি জানি এটা বলবেন। এই মূর্খতার কোনো জায়গা মানে বর্তমানে নেই পৃথিবীতে, মাথায় রাখবেন এগুলা। আমরা মনে করি যে আমাদের ইন্টালেকচুয়ালিটি, বিশ্বাস করেন আমাদের আলেম এবং রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে কনসার্ন করে থাকে সারাদিন, ইন্টালেকচুয়ালিটি। They have no intellectuality at all. Without this, you cannot succeed. No, you cannot be successful without this. That's the bottom line. এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। এরা জানে আপনি যদি আব্বাসী হুজুরের বক্তব্য শুনেন মনে হবে যে পৃথিবীটাকে সে তস্তস করে দিয়ে মোটামুটি সব সমস্যার সমাধান করে ফেলছে। বাট ইন ফ্যাক্ট solution is zero in his speech. Zero. That's the bottom line. আপনারা পছন্দ না করতে পারেন। আচ্ছা, তো বাই দ্য ওয়ে এটা বলে রাখি যে several rumors going out there and মানবিক করিডোর, what do you think on? আমি আবারও বলছি, মানবিক করিডোর, if United Nations wants, we have to provide it in accordance with the law and procedures and protecting our sovereignty and independence. And nothing wrong with that. United States of America and United Nations তারা মনে করে যে আপনি এদিকে আমরা যাব করিডোর, আমরা কিছু সাহায্য সহযোগিতা পাঠাইতে চাই, I have no problem. No problem at all. But এটা না বুঝেই বক্তব্য দিচ্ছে এরা, করিডোর নিয়ে গেছে। তাদের ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কোনো যোগ্যতা নাই কথা বলার। যারা এই কথাগুলো বলছেন, they have no idea. তারা কোনোদিন কোনো বিদেশিদেরকে ইন্টারভিউ করেন নাই, বিদেশিদের সাথে ঠিকমতো মত বিনিময় করেন নাই। এরাই বলছেন, যারা করে থাকেন। আমরা করেছি, আমরা বিদেশি এমপি, সেনেটর, কংগ্রেসম্যানদের ইন্টারভিউ করেছি, আমাদের এই সুযোগ হয়েছে। I can take pride of it. I can tell you that today. I can take pride of it. Every day আমরা কথা বলি, আমরা শুনি তাদের বক্তব্য, আমরা এগুলো আমরা বুঝি পৃথিবীটা কিভাবে চলছে, রাজনীতি আমরা জানি। তো মূর্খতা এবং বাংলাদেশের রাজনীতিবিদ এবং আমাদের মানে আলেমদেরকে বক্তব্য শুনে মনে হবে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী তারা, অথচ যদি আমরা র্যাঙ্কিং করি পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট জ্ঞানী ইন টার্মস অফ দ্যাট লেভেল অফ নলেজ। দ্যাটস দ্য বটম লাইন। বাট তারা মনে করেন আব্বাসী হুজুর মনে করেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলিম উনি, বাট ইজ নাথিং বাট এ বোগাস। তাহারি মনে করে তার মতো আলিম আর পৃথিবীতে নাই। বাট উনার বক্তব্য শোনার চেয়ে বান্দরের নাচানাচি দেখা আমি মনে করি অনেক সময় গুরুত্বপূর্ণ। বিশ্বাস করেন এটা, এটা আমি এভাবে দেখি। কেননা আর এত ওয়াচ আপনারা করেন, তাহলে বরবাদ ছবি 110 কোটি টাকা বিজনেস করলো কিভাবে? তাহলে নতুন প্রজন্মকে কি শেখাইছেন আপনারা? একটা ফিল্ম এই সময় এসে এত মানে ব্যবসা সফল হলো, এর মানে হলো তাদের মানে মানে সংস্কৃতি এবং চলচ্চিত্রের প্রতি এত আকর্ষণ। তাহলে ওয়াচ করেন কোথায়? ওয়াচ কোথায় যায়? এগুলা প্রশ্ন আছে, প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ আমাদের সামনে এখানে আছে। পরিবর্তন তো কিছুই হচ্ছে না। সত্যিকার অর্থেই যদি এগুলো মেনটেন করতেন তাহলে পরিবর্তন হতো। খুবই দুঃখ। ডক্টর জাহাঙ্গীর যে ছিলেন, জাহাঙ্গীর ওই যে একজন বক্তা ইসলামিক স্কলার ছিলেন না, ওনার মতো ব্যক্তি খুবই দরকার বাংলাদেশের জন্য, ভেরি ইম্পর্টেন্ট, খুবই দরকার আমাদের। বিশ্বাস করেন এই ধরনের মানুষ আমাদের খুবই দরকার। সেখানে ভোট রিক্স করবেন যেখানে। আচ্ছা, শ্রীমঙ্গলে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এখন ইটস ভেরি লেট, এভরিওয়ান ইজ স্লিপিং গাইজ। আমি চেষ্টা করেছি, যে প্রমিস করেছিলাম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইয়েস, বিশ্বাস করে ওনার বক্তব্য আমি শুনতাম, খুবই ভালো লাগতো। এত ভালো লাগতো যে ওনার প্রত্যেকটা জিনিসের একটা কমন সেন্স আছে, মানে প্রত্যেকটা জিনিসের এত সুন্দর, কোনোদিনও উগ্রতা নাই। এমনভাবে উনি বুঝিয়ে দিত, এত ইজি করে বসতে যে প্রতিদিন আপনি নামাজ পড়তে পারবেন, মানে ইসলামিক কাজকর্ম করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যান্য, আর উনার বক্তব্য আমি কখনো শুনে নাই আরেক ধর্মের মানুষ খারাপ, এগুলা কাফের, এগুলা জাদ্রেল, এই সেই, প্রতিদিন দেখবেন আপনি আপনাদের আব্বাসী হুজুরের বক্তব্যে যাওয়া মাত্রই মনে হচ্ছে যে পৃথিবীর বাকি যারা সবাইকে মেরে ফেলতে হবে আপনাকে, মুসলমান হলে আপনাকে টিকতে গেলে। দিস ইজ রং, ইজ স্প্রেডিং হেট্রেড, ইজ স্প্রেডিং poison. We cannot do that. They are, co-citizens. They are fellow citizens of this planet. They have to be there side by side. You know what I mean? এগুলো আমি পছন্দ করি না। আমি সরি, এই জন্য আমি এই যে বললাম না, আপনি দেখলেন ওই যে হেফাজত তারা মিটিং করলো, অথচ 24/7 প্রধান উপদেষ্টার দরজা খোলা, কিন্তু ঠিকই তারা একটা কি করলো দেখালো, পরের দিন ভারতীয় পত্রিকা দিল। এগুলা আমি আবার বলছিলাম যে দেশটাকে টার্গেটে পরিণত করবেন না। সবকিছু করেন ইন্টেলেকচুয়াল ওয়েতে, টার্গেটে পরিণত করবেন না। টার্গেটে পরিণত করলে আমাদেরকে এরা বিভ্রান্ত করবে, এরা আরো 3টা সমস্যা আমাদের কাঁধে দিয়ে দিবে, আমরা এমনিতেই জর্জরিত। এটা আমি বুঝতে চাচ্ছিলাম, কিন্তু তাদেরকে বুঝাইতে গেলে তারা বলবে আপনাকে ইহুদির দালাল এইটা, অথচ এদের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছি তাদের জন্য, তাদের প্রতি অবিচারের কারণে। এটা হলো বাস্তবতা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি,
বাংলাদেশের কোনো আলেমের পক্ষে আর কখনো আমি বক্তব্য দেব না। এটা আমি মোটামুটি আই হ্যাভ ডিসাইডেড দ্যাট। এতটা অপরিপক্ক মানুষেরা আনবিলিভেবল, এতটা অপরিপক্ক মানুষ। অথচ আমরা আমরা সবসময় একটাই আমার প্ল্যান থাকে, আমাদের আলেমদেরকে যেন কখনো জঙ্গি না বলে, আমাদের আলেমদেরকে কেউ যেন উগ্র না বলে, আমরা যেন এটা দেখাতে পারি। তার দ্বারা ডেকে নিয়ে আসে প্রবলেম, প্রতিদিন ডেকে নিয়ে আসে। এবং ওয়ার্ল্ড অর্ডার বলে একটা শব্দ আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, ইউ নো আইডিয়া, পারবেন না। আমি আপনাদেরকে বলি, একটা উদাহরণ দিই। মনে আছে এই যে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট যিনি তোরে বদলুক কিন্তু খুবই টফ, কিন্তু ওই যে পশ্চিমারা তারা তার বিরুদ্ধে শান্তি পাচ্ছে না, কিন্তু দেশটাকে পরিবর্তন করে দিতে পারতো ভদ্রলোক, পরিবর্তন করে দিতে পারতো, এমন সত্যতা তার মধ্যে ছিল। আমি আপনাদেরকে কিছু উদাহরণ আমি দিতে পারবো যে সে কি কাজ করেছে এই স্বল্প সময়ে তার দেশের জন্য। টিকে থাকতে গেলে কি করতে হবে? ইউ হ্যাভ টু বি ইন্টালেকচুয়াল, ডিপ্লোম্যাটিক, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। কারণ এমন অবস্থা এখানে সৃষ্টি হয়েছে যে আপনার ইব্রাহিম তোরে এমন অবস্থা তৈরি হয়েছে যে আপনার চতুর্দিকে আপনার শত্রু, আপনি কতক্ষণ এখানে মানে টিকতে পারবেন? মানে এভরি স্টেপে আপনার এনিমিজ, এবং ইউ ক্যানট ইভেন ইগনোর দেম, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। দিস ইজ দ্য প্রবলেম। ইন্টেলেকচুয়ালিটির কারণে মুসলিম দেশগুলো পতিত হচ্ছে একের পর এক, শুধু উগ্রতার কারণে। সাদ্দাম একটা উগ্র ছিল, গাদ্দাফি একটা উগ্র ছিল। আমি আপনাদেরকে বলি, এই যে গাদ্দাফিকে নিয়ে কথা বলেন না, শুনেন আপনি, আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই, দেখেন। এগুলো আপনারা হয়তো বা মানে আপনাদের কাছাকাছি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকার কালসন, এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, রাখেন। আমি জানি এটা আপনার কাছে, আমি জানি এখন 2-1 জন আছেন তারা নিয়মিত এই ভিডিওগুলো দেখেন। আমি আপনাদের দেখাই, এই ভিডিওতে বুঝতে পারবেন সাদ্দামকে কিভাবে অফার দেওয়া হয়েছিল। যিনি অফার দিয়েছিলেন সাদ্দামকে, গাদ্দাফিকে, টু step down and they can solve the problems, what's going on, the uprising going on in Libya. He never listened to it. He destroyed himself, he destroyed his family, he destroyed Libya. He could protect his country. না আছেন, আমি করব না। দেখেন আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন এগুলা আমাদের রাজনীতিবিদরা এগুলো জীবন শুনেও নাই। আচ্ছা কোথায়, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা 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 আচ্ছা, here we go. আমি আপনাদেরকে এটা আমি আপনাদের দেখাই। এই ইন্টারভিউ টাকার কালসন, দ্য ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি অনেক কথা বলেছেন এটাতে। Right around 2006, and you had been a frequent guest on the show that I was hosting. Tucker Carlson, it's time to finally tell the truth about 9/11. ওই ভিডিওতে গাদ্দাফি এবং সাদ্দামকে নিয়ে কথা বলা হয়েছে। This is the gentleman who was the negotiator. This gentleman. It was kind of repulsive. আপনাদেরকে দেখাই। No, hold on a second. And I thought to myself, accurate. 9/11 changed the United States intelligence. This is the gentleman. He was the chief of the commission, and this gentleman, he spoke with Gaddafi and he offered him everything for his, stepping down, something like that. And Gaddafi rejected it. Just about, almost confirmed. But উনি বুঝতে পারে নাই যে তাকে সরিয়ে দেওয়াটাই মূলত প্ল্যান। উনি এখানে সত্য কথা বলেছেন, কিন্তু সবকিছু শুনবেন আপনারা, যদি কারো সময় থাকে শুনবেন, আপনাদের মাইন্ড ব্লোয়িং একটা পড়বো। টাকার কালসন, এ জার্নালিস্ট হু চেঞ্জড এভরিথিং। আমি কিছুদিন আগে উনি ভ্লাদিমির পুতিনের ইন্টারভিউ নিয়েছিলেন। তো টাকার কালসনের বক্তব্যটা শুনবেন, আপনি শুনলে বুঝতে পারবেন উনি কি বলেছেন গাদ্দাফি সম্বন্ধে। উনি আজ করতে পারে নাই, তার বিপদ কতটা আসন্ন। উনি এই গাদ্দাফি, ওনাকে বলা হয়েছিল যে ইটস নট এ গুড টাইম ফর ইউ। উনি যদি একটু ইন্টেলেকচুয়াল হতেন তাহলে কি হতেন, হয়তো তার তেলের খনি যেত, কিন্তু দেশের এই ধ্বংসস্তূপ থেকে গাদ্দাফি দেশটাকে রক্ষা করতে পারতেন। বাট স্টুপিড লোক শুনে নাই। উগ্রতার কারণে আপনাদের চোখের সামনে কারা ধ্বংস হয়েছে? সাদ্দাম। কারা ধ্বংস হয়েছে? গাদ্দাফি। আর কে ধ্বংস হয়েছে? জানেন আপনারা? শেখ হাসিনা। উগ্রতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, এটা বারবার বলি। ওই যে আমাদের ইউটিউবার যারা আছেন না, এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, ধরে ফেলবেন। উগ্রতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আপনার, কখনো ফল আসবে না ভালো। এটা যুগ যুগ ধরে প্রমাণিত। 3 জন ব্যক্তির নাম আমি বলে দিলাম। সাদ্দাম, Iraq could have been saved if he wanted. They said, no, I'm the king of Iraq. This country belongs to me. You know what I mean? Gaddafi always said, oh, this is my country, I built it. I don't want to go, but I like them. You know what I mean? আর শেখ হাসিনা বলতো না, আমার বাবা দেশ স্বাধীন করেছেন, আমার বাবার এদেশ আমার, হইছে। কোথায় আপনি এখন? শেখ হাসিনা আপনার বাবা দেশ স্বাধীন করেছিল? আপনাকে বলা হয়েছিল, আমরা বলেছিলাম
যে you can be a queen of Bangladesh. Just be intellectual and think what is coming up for you. না আমার বাপ দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার, bitch, where are you right now? Fucked. Forever. That is for me right now, ladies and gentlemen. Be blessed. See you next time. When you